রাখবো। প্লিজ আপনারা আমার এক্সপ্লেনেশনগুলোকে একটু ফলো আপ নেবেন, তাহলে আপনার একটা কোশ্চেনের সাথে অনেকগুলো কোশ্চেনই সলভ হয়ে যাবে। ওকে ফাইন, চলুন আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখুন প্রথম কোশ্চেনটা বলেছে নিচের কোন নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার তার দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। দেখুন এটাকে যদি আমি একটা ফিগার ড্রয়িং করি, মনে করেন এটা হচ্ছে আমার একটা কম্পিউটার, রাইট, এটা একটা কম্পিউটার। তো এখানে কি বলেছে দুদিকে দুইটি হাত, তো এখানে একটা হাত দিলাম, এখানে একটা হাত, তো এটার সাথে আরেকটা কম্পিউটার, এটার সাথে আরেকটা কম্পিউটার কানেক্ট করলাম, আবার এটার সাথে আরেকটা হাত। তো এখানে যদি আমি আরেকটা কম্পিউটার কানেক্ট করে দিই, দেখুন এবার এই হাতটা আবার এখানে বাড়িয়ে দিই, তো শেপটা দেখতে কার মতো? বাসের মতো না, ট্রিয়ের মতো না, স্টারের মতো না, রিং, লাইক এটা কিন্তু রিংয়ের মতো দেখতে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো? গহ নাম্বার। ওকে এবার দেখুন কোশ্চেন নাম্বার 2 বলেছে অ্যান্ড এবং নট গেট মিলে কোন গেট হয়। দেখুন এটার জন্য আপনার কি করতে হবে, আপনি অ্যান্ড গেটের জন্য আপনি প্রথম দেখুন অ্যান্ড হচ্ছে আপনার এই অ্যান্ড অ্যান্ড গেট, এটা লজিক গেট, তাই না? মৌলিক লজিক গেট অ্যান্ড গেট। আরেকটা মৌলিক লজিক গেট আছে তোমার আপনার নট গেট, তাই তো? তো নট গেট আর অ্যান্ড গেট, এই দুইটা গেট থেকে আমরা কোন গেট পাবো? এইখানে যে নট গেটের অ্যান্ডটা এখানে বসিয়ে দেন, দেখুন এখানে যদি আমি নট গেটের অ্যান্ডটা বসিয়ে দিই, তাহলে এটা কি গেট হয়ে গেল? ন্যান্ড গেট, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, তাই তো? তার একটা জিনিস মনে রাখার ব্যাপার, এই নট গেট আর অ্যান্ড গেট মিলে ন্যান্ড গেট হয়, আর এই ন্যান্ড গেটকে একটা সার্বজনীন বা ইউনিভার্সাল গেটও বলা যায়। এবার দেখুন 3 নম্বর বলছে সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? সুইচ মনে রাখবেন, সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ফাংশন অপারেন্ট। আচ্ছা আগে বলি ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল হচ্ছে সি প্রোগ্রামে ব্যবহৃত যার মান পরিবর্তনশীল, ঠিক আছে? এগুলোকে আমরা ভ্যারিয়েবল বলি। ফাংশন কি? সি প্রোগ্রামিং কয়েকটা ফাংশন, যেমন আমরা বলি প্রিন্ট এফ, স্ক্যান এফ, এগুলো হচ্ছে ফাংশন, তার মানে এগুলো সুইচের অন্তর্ভুক্ত না। অপারেন্টটা কি? দেখুন অপারেন্টটা হচ্ছে, যদি আমি এখানে একটু দেখাই অপারেন্ট, দেখুন আমি বললাম এ প্লাস বি, খেয়াল করুন কথাটা। তাহলে এ প্লাস বি এর মধ্যে মনে রাখবেন এই এ আর বি এই দুইটাকে বলা হয় অপারেন্ট, আর এই যে প্লাস চিহ্নটা এটাকে বলা হয় অপারেটর। তার মানে আমাদের এখানে আমরা বুঝতে পারলাম যে সি প্রোগ্রামিং সুইচ একটি কি হয়, তাহলে কিওয়ার্ড, রাইট? তো এটাকে আমি যদি আরেকটু ব্যাখ্যা করতে চাই, দেখুন আমি এখানে একটা প্রোগ্রাম অলরেডি লেখা আছে, দেখুন এই যে ইন্ট, এটা কিন্তু একটা ডেটা টাইপ। তো দেখুন অন্যান্য লেখার তুলনায় এটার লেখাটা একটু বোল্ড এবং কালারপূর্ণ, কারণ কি এটা একটা কিওয়ার্ড। কেন এটা কিওয়ার্ড? কারণ এটার একটা মিনিং আছে, মনে রাখবেন কিওয়ার্ডকে সংরক্ষিত শব্দ বলা যায়, আর সি প্রোগ্রামিংয়ে এটাকে একটা মিনিং বহন করে তখন সেগুলোকে কিওয়ার্ড বলে। দেখুন ফর, এটা একটা কিওয়ার্ড, কারণ এটা একটা ফর লুপ, এগুলোর মিনিং আছে। এবার দেখুন আমি এগুলো হচ্ছে তার ভ্যারিয়েবল, রাইট, আর এটা হচ্ছে ফাংশন, এগুলো সম্বন্ধে আমি একটু আগে বললাম। এবার দেখুন আমি যদি এখানে সুইচ লিখি SWITCH, দেখুন কালারটা কি হয়ে গেছে? ইন্টের মতো হয়ে গেছে না? তার মানে আমি বুঝে নিলাম এই সুইচটা হচ্ছে একটা কি কিওয়ার্ড, তার একটা মিনিং আছে এবং এটি একটি সংরক্ষিত শব্দ। ওকে ফাইন। এবার দেখুন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন এখানে বলেছে যে সি প্রোগ্রামিং, এটাতে অ্যান্সার আমরা পেয়েছি, তাহলে এটার অ্যান্সার হবে কি কিওয়ার্ড। এগুলো আপনারা আমার সাথেই এক্সাম দিয়ে দেন। একই সাথে উভয় প্লে দিয়ে, মানে একই সাথে উভয় দিকে ডাটা স্থানান্তর হয় কোন পদ্ধতিতে? দেখুন একই সাথে উভয় দিকে ডাটা স্থানান্তরিত হয়, এটার ব্যাখ্যা যদি বলি, তো এটার ব্যাখ্যাটা এরকম হতে পারে। দেখুন আমরা দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করি। তো একটাকে বলি সিমপ্লেক্স। সিমপ্লেক্সটা কেমন? মনে করেন সিমপ্লেক্সটা হচ্ছে, যেমন মনে করেন এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে একটা দিক, এটা থেকে আমি ডাটাটা যদি শুধু একদিকে পাঠাই এটাকে সিমপ্লেক্স বলি, যদি কি একদিকে পাঠাই। তো এরকম একটা উদাহরণ কি, এরকম একটা উদাহরণ আপনি বলতে পারেন রেডিও, টেলিভিশন, এগুলো কিন্তু একদিকে ডাটা যায়, রিটার্ন করে না। আর যদি আমি বলি উভয় দিকে কোনটা, যে এটাকে বলে ফুল ডুপ্লেক্স, আর একদিকে যখন যায় সেটাকে বলে সিমপ্লেক্স, আর উভয় দিকে যখন যায় সেটাকে বলে ফুল ডুপ্লেক্স, মানে এই দিকেও গেল আবার এই দিকেও আসলো। এটার উদাহরণ হচ্ছে মোবাইল ফোন, রাইট। আর হাফ ডুপ্লেক্সটা কি? এটা হচ্ছে ওয়াকি টকি। ওকে, এই দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন 3 প্রকার। এখন বলছে একই সাথে উভয় দিকে প্লে হয়, তাহলে উভয় দিকে কোনটা? সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে মাল্টিকাস্টটা কেন হলো না? মনে রাখবেন মাল্টিকাস্টটা হচ্ছে এটা ডাটা ট্রান্সমিশনের গ্রহিতার উপর ডিপেন্ড করে। যেমন আমি একটা ডাটা পাঠাবো, মনে করেন আমি একটা ডাটা পাঠাবো এ, ঠিক আছে, আমি হচ্ছে প্রেরক পাঠাবো। তো আমি যদি ঠিক একজনকে পাঠাই, মনে করেন আমার গ্রহিতা মাত্র একজন, তাহলে মনে রাখবেন এটাকে বলবো আমরা ইউনিকাস্ট। যদি আমার গ্রহিতা সবাই হয়, মনে করেন এখানে যতজন কম্পিউটার আছে সবাই আমার গ্রহিতা, তাহলে সেটা হবে কি
ব্রডকাস্ট। আর যদি আমি স্পেসিফিক কাউকে পাঠাই, যেমন গ্রুপ SMS করি তখন, বা জুম ক্লাস করি তখন, সেটা হয় মাল্টিকাস্ট। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। এবার দেখুন 5 নম্বর কোশ্চেনটায় বলেছে IEEE মানে হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটা 802.11, এটা 3টা মান। সচরাচর এটা কয়টা মান আছে? 3টা মান। তো আমি 3টা মানের উপর দিয়ে আরও 2টা মান লিখে দিই। একটা হচ্ছে 11, আরেকটা মনে রাখবেন, আরেকটা হচ্ছে 15। একটু ভালো করে এই জায়গাটা ব্যাখ্যাটা খেয়াল করুন, হ্যাঁ, এটা সৃজনশীল অনেক সময় আসে। আর আরেকটা মান আছে 16। তো এখানে আপনি নর্মালি যদি এই 3টা মানের মধ্যে দেখুন, সবচেয়ে বড় মানটা হচ্ছে 16, রাইট? তো মনে রাখবেন এই 16 মানটা হচ্ছে ওয়াইম্যাক্সের জন্য ব্যবহার করা হয়। কার জন্য? 802.16 যদি হয় সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। আর ওয়াইম্যাক্সটা হচ্ছে একেবারে একটা ম্যান নেটওয়ার্ক, পুরো একটা সিটিকে কভার করে যেটা, আর এটা সবচেয়ে দ্রুত গতির নেটওয়ার্ক, সেটা হলো ওয়াইম্যাক্স। তো এখানে যেহেতু আমার মেন নেটওয়ার্ক নাই আর আমার এটা অ্যান্সারও চাই না, তাহলে এটা হবে না। 802.15, এই 15টা হচ্ছে বেসিক্যালি আমরা ব্লুটুথের জন্য তৈরি করি। তো ব্লুটুথের জন্য তৈরি করলে যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকে আমরা প্যান নেটওয়ার্ক বলি, কারণ ব্লুটুথ প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য তৈরি হয়। তাহলে এখন আমাদের বাকি রইল কি 802.11, এটা বেসিক্যালি ওয়াইফাইয়ের জন্য তৈরি হয়। আর ওয়াইফাইয়ের ডিস্টেন্সটা হচ্ছে ল্যানের উপর ডিপেন্ড করে, কারণ ওয়াইফাই তৈরি করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ককে কেন্দ্র করে। তার মানে এখানে অ্যান্সারটা হবে ল্যান। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন কোশ্চেন নাম্বার 6 বলেছে রেডিও সিগন্যাল প্রথম ডিজিটাল পদ্ধতি। মনে রাখবেন এই রেডিও সিগন্যাল প্রথম ডিজিটাল পদ্ধতি কোন প্রজন্মের মোবাইলের প্রজন্মের 5টি, 1 2 3 4 5, এর মধ্যে ডিজিটাল পদ্ধতি যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে 2nd জেনারেশন থেকে আমরা মোবাইলের ডিজিটাল পদ্ধতিটা পেয়েছি। এবার 7 নম্বর অ্যান্সারটা দেখুন, বলেছে এ ডাবল বার, এটা হচ্ছে ডি মর্গান। তো ডি মর্গানের ল আপনি জানেন, ডাবল বার যদি হয় তাহলে ডাবল বার কেটে যায়, কারণ আমরা জানি ডাবল বার যদি আমি এ ডাবল বার বলি, এর একটা ফর্মুলা আছে, মনে রাখবেন এটা একটা ফর্মুলা আছে, ডাবল বার যা কথা এ ডাবল বার যা কথা এ কি কথা একই কথা। এটা ডি মর্গানের ফর্মুলা, আপনারা অলরেডি জানেন, আমি শুধু একটু রিমাইন্ড করে দিচ্ছি। তো এখানে দেখুন তাহলে এ বি, আর এখানে আমি কি ডাবল বারটা চলে গেল ইন্টু বিসি, রাইট? তো আপনারা একটা সূত্র জানেন, 1 ইন্টু 1 কী হয় বলুন তো? 1 ইন্টু 1 কী হয়? 1 হয়, রাইট? এবার আমি যদি বলি এ ইন্টু এ কী হয়? এ হয়। তাহলে এ ইন্টু যদি এ হয় তাহলে বি ইন্টু বি কী হবে? বি হবে। তাহলে এখানে অ্যান্সারটা আমার কী হবে? এ বি সি, রাইট? ওকে, ফাইন। এবার দেখুন তাহলে আমার এবিসি কোথাও আছে, রাইট? এখানে আছে, খ নাম্বার, এটাই অ্যান্সার। এবার দেখুন 8 নাম্বার হচ্ছে সার্বজনীন গেট। মনে রাখবেন গেট টোটাল 7টা। কয়টা? 7টি গেট রয়েছে, তার মধ্যে মৌলিক গেট 3টা। মৌলিক গেট 3টার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে এখানে আমি ছোটো করে লিখে দিই অর, অ্যান্ড অর, আরেকটা হচ্ছে আপনার নট, এখানে লিখে দিই নট, ঠিক আছে? এই 3টা হচ্ছে মৌলিক গেট। আর আপনার সার্বজনীন গেট হচ্ছে 2টা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। আর বিশেষ গেট বা স্পেশাল গেট হচ্ছে 2টা, একটা হলো এক্সর আর একটা হচ্ছে এক্সনর। তাহলে এখানে আমার বলছে সার্বজনীন গেট, তাহলে আপনি দেখুন তো সার্বজনীন গেট কোথায় আছে? এই যে খ নাম্বারে অ্যান্ড, এটাই হচ্ছে আমাদের কি সার্বজনীন গেট, রাইট? এবার 9 নম্বর কোশ্চেনটা বলেছে যে লজিক বর্তনী আলফা নিউমেরিক। এই আলফা মানে অ্যালফাবেটিক মানে কি? অ্যালফাবেটিক মানে হচ্ছে ABCD, আর নিউমেরিক হচ্ছে নাম্বার, আর হচ্ছে ক্যারেক্টার। ABCD এগুলো বাইনারি কোডে নেওয়া, মনে রাখবেন এগুলো হচ্ছে মানুষ বুঝতে পারে, এই কারণে এগুলাকে যখন আপনি কোডে রূপান্তর করবেন তার মানে কম্পিউটারের ভাষায় নেবেন। আর যখন কোনো মানুষের ভাষাকে বা মানুষের আন্ডারস্ট্যান্ডেবল, যেগুলো হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল কোনো ল্যাঙ্গুয়েজকে যখন আপনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবেন, তখন সেটাকে আমরা ইনকোডার দিয়ে করি। কী দিয়ে করি? ইনকোডার দিয়ে করি। তাহলে বাকিগুলো কেন হলো না? মনে করেন ইনকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার কী করে? এই কোডকে আবার মানুষের ভাষায় রূপান্তর করে। এই কারণে আমরা যখন মেশিন টু হিউম্যান কনভার্ট করে তখন ডিকোডার ইউজ করি। আর রেজিস্টার হচ্ছে মেমোরির ক্ষুদ্রতম ইউনিট, আর কাউন্টার হচ্ছে যে ডিজিটাল সিকোয়েন্সিয়াল সার্কিটের সাহায্যে আমরা গণনা করতে পারি, সেটাকে কাউন্টার বলে। ওকে, এবার দেখুন নাম্বার 10 ভিতরে এখানে কি বলেছে দেখুন, নাম্বার 10 বলছে কোনটি ওয়েব পেজের তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রামের ভাষা। ওয়েব পেজ তৈরি করার জন্য HTML ব্যবহৃত হয়, এটা নিয়ে আর ব্যাখ্যা করা তেমন কিছু নাই, ঠিক আছে? এবার বলেছে 11 নাম্বার বলছে নিচে কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা। মনে রাখবেন পূর্ণ ঠিকানাকে URL বলে, কোনো ওয়েব পেজের পূর্ণ ঠিকানাকে কি বলে?
ইউআরএল। এই ইউআরএল ফুল ফর্মটা মনে রাখবেন, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল ফুল ফর্মটা কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, এবার দেখুন তাহলে অ্যান্সার কোথায় আছে? এখানে ইউআরএল, রাইট। এটাই হবে আমাদের লিঙ্কের ঠিকানা, ইউআরএল। আর এটা হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ। কীভাবে বুঝলাম? দেখুন, HREF মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার 12 দেখুন, ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ। মনে রাখবেন, ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে 4টা। কয়টা? ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে 4টা। তার মধ্যে আমি যদি আপনাকে দেখাই, 1 নম্বর যে ট্যাগটা, একটু লেখাটাকে ছোট, আচ্ছা আমি দিয়ে দেখাচ্ছি। আবশ্যক ট্যাগ হচ্ছে আপনার 4টা। এই 4টার মধ্যে প্রথমে যেটা আছে সেটাকে আমরা বলি HTML। প্রথমটা হচ্ছে কি? HTML। দ্বিতীয়টা আমরা কি বলুন তো? আবশ্যিক ট্যাগের মধ্যে প্রথমটা হচ্ছে HTML, দ্বিতীয়টা হচ্ছে আপনার হেড, তৃতীয়টা হচ্ছে কি আমাদের টাইটেল। এই 4টা ট্যাগকে মৌলিক ট্যাগ বলে। হ্যাঁ, এটা মনে রাখবেন, TITLE, টাইটেল। আর লাস্টের ট্যাগটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বডি, কারণ আমরা বডি থেকে মূলত লেখাগুলা শুরু করি। ওকে, বডি। এই 4টা হচ্ছে আমাদের মৌলিক ট্যাগ। তাহলে এখানে কোনটা আছে মৌলিক ট্যাগ? HTML, রাইট। তার মানে এটাই আমার অ্যান্সার। ওকে, এবার দেখুন আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে এখানে বলেছে সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলে। এটা একটা কমন প্রশ্ন। সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলবো? ইন্টিজার। ঠিক আছে। আর ক্যারেক্টার মানে ABCD, ডাবল মানে হচ্ছে যেগুলো দশমিক নাম্বার নিয়ে কাজ করা হয়। ওকে, নাম্বার 14 দেখুন বলেছে প্রোগ্রামে ফ্লোচার্ট প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ বলতে প্রসেসের জন্য আমরা কোন ডায়াগ্রামটা ইউজ করি? মনে রাখবেন, প্রসেসের জন্য আমরা যে ডায়াগ্রাম ইউজ করি সেটাকে আয়ত বলে। সেটা দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, আপনারা অলরেডি জানেন আয়ত। আর সামান্তরিক হচ্ছে ইনপুট আউটপুটের জন্য। সামান্তরিকের চিহ্নটা আমি দেখিয়ে দিই। সামান্তরিকটা দেখতে অনেকটা এরকম। দেখুন আমার ব্যাখ্যাগুলো আপনি যদি একটু ভালো করে দেখুন তাহলে আপনার কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি পারবেন পরবর্তীতে। আর আমরা বৃত্ত মানে হচ্ছে ব্যবহার করি বেসিক্যালি গোল, মানে সার্কেলের মতো। এটা কানেক্টরের জন্য ব্যবহৃত হয় বৃত্তটা। ওকে, তার মানে এখানে আমার অ্যান্সার হচ্ছে আয়তক্ষেত্র। সাংকেতিক ভাষা কোনটি? মনে রাখবেন, মেশিং ভাষা হচ্ছে কম্পিউটারের ভাষা, আর সাংকেতিক ভাষা হচ্ছে সেকেন্ড জেনারেশনের ভাষা। সেকেন্ড জেনারেশনের ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলা যায়, অথবা এটার আরেকটা নাম হচ্ছে নেমোনিক কোড। ইম্পর্টেন্ট কথা, আরেকটা নাম হচ্ছে নেমোনিক কোড, অ্যাসেম্বলি ভাষা, সাংকেতিক ভাষা, সেকেন্ড জেনারেশন ভাষা। এই সবগুলোর উত্তর হচ্ছে একটা। ঠিক আছে, 15 নাম্বারের অ্যান্সার তাহলে অ্যাসেম্বলি ভাষা। এবার দেখুন, এটা করার জন্য আপনার মাস্ট ক্যালকুলেটর ইউজ করতে হবে, না হলে আপনার টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি যেহেতু এক্সপ্লেন করি আপনাকে, তারপরে দেখিয়ে দিই এটা কীভাবে একটু দ্রুত করতে পারেন। এটা দেখুন, কিন্তু আপনি ক্যালকুলেটারই করবেন। ক্যালকুলেটারে না পারলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটার জন্য আপনাকে একটা ভিডিও আপলোড করে দিব। কিন্তু আপনি ক্যালকুলেটার ইউজ করলে দ্রুত হবে। হ্যাঁ, এখন যদি আপনার একেবারে ক্যালকুলেটার নাই তাহলে কি করবেন? তাহলে দেখুন, যদি আপনি একটা নাম্বারকে বাইনারিতে নিয়ে যান সবগুলাকে, তারপরে যদি আপনি কনভার্ট করেন, দেখুন এর যদি বাইনারি আপনার জানি, এর বাইনারি হচ্ছে কি 1010, রাইট। দেখুন এর বাইনারি এইটা, আর এটা তো বাইনারি মান দেওয়া আছে। আর অক্টালের এই 7-এর বাইনারি হচ্ছে 3টা 1। আপনারা জানেন এটা ম্যাজিক নাম্বার 1 2 4, ওই হিসাব করে 7 তো 3টা 1 লাগে। আর লাস্টে কি আছে? বাইনারির একটা মান তো অলরেডি দেওয়া আছে 10। দেখুন আমি 10 বসিয়ে দিলাম এখানে। এবার আমরা যদি বাইনারির মানটাকে যোগ করে দেই, দেখুন 0 1 0, তার মানে এখানে কত হবে? 1। এখানে 3টা 1-এ 11 হয়। আপনারা বাইনারির এডিশন জানেন, না জানলে আমার এটা নিয়ে টিউটোরিয়াল করা আছে, প্লিজ দেখে নেবেন। হাতে 1 রিমাইন্ডার থাকে, 1 1-এর 10, 10-এর 0, ইউ হ্যাভ রিমাইন্ডার 1, 1 1-এর 10, 10-এর 0, ইউ হ্যাভ রিমাইন্ডার 1। এই 1টা এখানে চলে আসলো। এবার দেখুন তো এইটা কি এটার সাথে মিলেছে? তার মানে একটা অ্যান্সার কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি। বাকিগুলো হয় কি না দেখুন। অক্টাল, বাইনারি থেকে অক্টাল করতে গেলে আপনার 3 বিট করে লাগে, তাহলে এখানে 3 বিট নেন। 3 বিটের ম্যাজিক নাম্বারটা কি? 1 2 4। তার মানে 1 আর 2 কাজ করেছে, তার মানে 3। তার মানে এখানে হবে আপনার 3, এখানে 3, আর এখানে তাহলে কত হলো? 0 1 0 1। এখানে আরেকটা 0 দিয়ে আমি পুরিয়ে নিই, তাহলে 0 1, তার মানে 0 অ্যাক্টিভ নয়, 2 যেটা মানে 1 2 2 এর ঘরটা অ্যাক্টিভ, তার মানে এখানে 2। তার মানে 23 কোথায় আছে? এই যে এখানে 23। এবার দেখুন এটাকে যদি আমি হেক্সাডেসিমেলে করি 4 বিট নিতে হবে, তাহলে 4 বিটের ম্যাজিক নাম্বারটা কি জানেন আপনারা? 1 2 4 8, রাইট।
তো 1248 এখানে যদি আপনি বসান, দেখুন 4 বিট যদি এখানে বসান, দেখুন 4 বিট যদি এখানে বসান 1248, 4 বিট এতটুকু পর্যন্ত চলে গেল, তার মানে 1 আর 2 কাজ করেছে, তার মানে এখানে 3 হবে, রাইট। আর এখানে একটা 1 আছে, বাকি আপনি 3টা শূন্য দিয়ে পূরণ করতে পারেন, বাট এটা অ্যান্সার 1 হবে। তাহলে 1 আর এখানে কত 3, তার মানে এটাও অ্যান্সার। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে 3টা যদি যোগ করি এই 3টাই সঠিক, ঠিক আছে। এটা আপনারা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবেন, না হলে আপনাদের অনেক সময় কিল করবে এটা, হ্যাঁ। এটা ক্যালকুলেটর ছাড়া করতে গেলে আপনার সময়ের সাথে আপনি কুলাতে পারবেন না। ফাইন, এবার দেখুন তাহলে আমাদের অ্যান্সার কত হলো, 1 2 3, ওকে। এবার দেখুন এটাকে হচ্ছে আমাদের কি একটা বাইনারি নাম্বার, তো বাইনারি সমতুল্য মান মানে ইকুয়াল। দেখুন 1 2 4 8, আমি 2 আর 8 কাজ করতেছে, তার মানে 10, এটা রাইট। তারপরে এখানে দেখুন অক্টাল, যদি এটাকে অক্টালে কনভার্ট করি, দেখুন এখানে আমি 3 বিট নিব, তাহলে 3 বিট নিলে কি হয় 1 2 4, এইভাবে বিটগুলো একটার উপর করবেন 1 2 4। দেখুন 1 2 4 যদি এখানে করেন, তার মানে দেখুন 2 এর ঘরটা আপনার অ্যাক্টিভ, রাইট। তার মানে এখানে 2 হবে, আর হচ্ছে এখানে একটা 1 আছে, বাকি দুইটা শূন্য দিলে 1 হবে, তাহলে 1 2 কোথায় আছে, রাইট। তার মানে এটা আপনার রাইট। আর এখানে এটা 14 হেক্সাডেসিমেলে, আর আমরা 1010 এটা যদি করি হেক্সাডেসিমেলে 14 হয় না, এটা আপনাকে যদি এইভাবে দেখায় 1010 4 বিটে যদি করি এটাকে, তাহলে 10 হয়। আর হেক্সাডেসিমেলে 10 মানে হচ্ছে কি এ, তার মানে এখানে এটার অ্যান্সারটা সঠিক অ্যান্সার নেই, তার মানে আপনার অ্যান্সার হবে 1 আর 2। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। ওকে ফাইন, নেক্সট দেখুন আমরা এখন পরবর্তীতে এখানে কি বলেছে টিডি ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট কি সেটা তো আপনারা ভালো করেই জানেন। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো ট্যাগকে কি করে, কোনো একটি ট্যাগকে অতিরিক্ত কোনো তথ্য দেয়, অতিরিক্ত কোনো তথ্য জুড়ে দেওয়াকে, কোনো ট্যাগের মধ্যে যদি অতিরিক্ত কোনো তথ্য জুড়ে দিতে চাই তখনই সেটাকে আমরা অ্যাট্রিবিউট বলি। তো টিডি ট্যাগটা হচ্ছে টেবিল ডেটা, এটা হচ্ছে টেবিল থেকে আসছে। তো টেবিল ডেটা অনেক সময় লেফটে রাইটে থাকে, তার মানে এখানে অ্যালাইন, এটা রাইট, ঠিক আছে। অ্যালাইনটা আমাদের সঠিক আছে এখানে। ওকে, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করব যাতে আপনাদের চোখে লাগে ভালো মতো। তো এখানে আমাদের অ্যালাইনটা কাজ করবে। আর ফেস, এই ফেসটা কোত্থেকে আসছে, আচ্ছা এই ফেসটা কোত্থেকে আসছে সেটা জানার জন্য আপনাকে আমি ফন্ট টেগ সম্বন্ধে একটু বলতে হবে। আপনারা ফন্ট টেগ সম্বন্ধে জানেন, ফন্ট টেগ হচ্ছে 3টা অ্যাট্রিবিউট থাকে। ফন্ট টেগের কয়টা অ্যাট্রিবিউট থাকে, 3টা। একটা নাম হচ্ছে সাইজ, একটা নাম হচ্ছে কি সাইজ, আরেকটা নাম হচ্ছে কালার, আরেকটা নাম হচ্ছিল ফেস। তো এখানে দেখুন ফেস, এগুলো কিন্তু টিডির সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে এটা হবে না। আর টিডির মধ্যে দেখুন কল স্পান, রো স্পান, মানে অনেক সময় কলাম বাড়ে, রো বাড়ে, এক্ষেত্রে এটারও প্রয়োজন হয়। তাহলে 1 আর 3 অ্যান্সার হবে। তো 1 আর 3 কোথায় আছে, এই যে রাইট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ফাইন, এবার 19 নাম্বার দেখেন, ওয়েবসাইট পাবলিশিং গৃহীত পদক্ষেপ সমূহ। ওয়েবসাইট পাবলিশিংয়ের মূল কথাটা আগে আপনি বুঝতে হবে। ওয়েবসাইট পাবলিশিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের শেষ ধাপ, যেখানে আপনি ওয়েবসাইটটাকে এখানেই পাবলিকেশন করবেন। তো এই ওয়েবসাইট পাবলিকেশন করে আপনার প্রথম যেটা রাখবে, প্রথমে সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। কারণ আপনি একটা ওয়েবসাইট যদি পাবলিশ করতে চান তাহলে ওয়েবসাইটটা ডেফিনেটলি ডিজাইন করতে হবে। ডিজাইন না করলে আপনি কী পাবলিশ করবেন। দেন আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলছেন, এখন বানিয়ে যদি এটা কোনো নাম না দেন বা এটাকে যদি আপনার কম্পিউটারে রাখেন, এটা কিন্তু কেউ দেখবে না। তো এই ওয়েবসাইট পাবলিশিংয়ের পর আপনার পরবর্তী কাজ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। এটা একটা ডোমেইন নেমে রেজিস্ট্রেশন করতে হবে যাতে এটাকে আপনি পাবলিশ করতে পারেন। নেক্সট আপনার কী করতে হবে, এই ডোমেইন নেম রেজিস্ট্রেশন কিন্তু এটাকে আপনার ওয়েবসাইট হোস্টিং করতে হবে। হোস্টিং মানে হচ্ছে কি, হোস্টিং মানে হচ্ছে আপনার কোনো একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করে যদি আপনি যারা আপনার ডোমেইন নেম সেল করে তাদের আন্ডারে কোনো সার্ভারে আপনার ওয়েবসাইটটি রাখা। আর যখন কোনো সার্ভারে আপনি টাকার বিনিময়ে ওয়েবসাইটটি রাখবেন তখনই সেটাকে হোস্টিং বলে। যখন আপনার এই 3টা কাজ কমপ্লিট হবে তখনই আপনি একটা ওয়েবসাইটকে পাবলিশিং করতে পারবেন। তার মানে এই 3টাই সঠিক। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। এবার দেখুন আমরা পরবর্তী চলে যাই আমাদের কোয়েশ্চেন নাম্বার 20। এখানে দেখুন বলেছে ওয়াই এর মানটা কত। দেখুন এখানে হচ্ছে এ আর বি গুণ অবস্থায় আছে, রাইট। তো গুণ অবস্থায় কীভাবে আমি বুঝলাম, এটা একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা দেখতে উল্টো ডি এর মতো। তাহলে এ বি এখান থেকে আসলো, আর এখানেও কি আসলো, এ বি, রাইট। তো এখানেও এ বি, এখানেও এ বি, এই দুইটা এ বি এখন এই গেটে দিয়ে এখন বের হবে, রাইট। তো এই গেট দিয়ে যদি বের হয়, দেখুন এই গেট দিয়ে যদি এখন দুইটা এ বি বের হয়, তার মানে এখানে দুইটা এ বি যদি আপনি গুণ করেন তাহলে কি হয়, যেমন 1 × 1 কি হয়, তার মানে দুইটা এ বি যদি আপনি গুণ করেন কি হওয়া উচিত বলুন তো, এ বি ইন্টু এ বি। তাহলে এ বি ইন্টু এ বি কী হবে বলুন তো, এ বি ইন্টু এ বি, এ বি ইন্টু এ বি কিন্তু আপনাদের এ বি হবে, রাইট।
এবি ইন্টু এবি এবি হয়, কারণ 1 ইন্টু 1-এ কী হয় 1 হয়, তাহলে এবি ইন্টুতে কী হবে এবি হবে, এ বি। তো এখানে কোথাও এবি কি আছে? রাইট, এবি কোথাও আছে কি না আমরা একটু দেখি, এখানে কোথাও এবি আছে কি না, রাইট, এই যে এখানে এবিটা এখানে আছে। ওকে, এবার দেখুন আপনার পরের কোশ্চেনটায় বলেছে কি, পরের কোশ্চেনটায় বলেছে যে ওয়াই এর মান 1 পেতে গেলে, তার মানে আউটপুটের মানটা যদি আপনি 1 পেতে চান, আপনি মনে রাখবেন অ্যান্ড গেটের ভিতরে যদি আপনি 1 পেতে চান তাহলে আপনার উভয় সত্য হতে হবে, আর উভয় সত্য মানে হচ্ছে উভয় ইনপুট কি হইতে হবে 1 হইতে হবে, রাইট। তো কোথায় উভয়ের ইনপুট 1 আছে, দেখুন এ এর মানও 1, বি এর মানও 1, কারণ আমরা জানি অ্যান্ড গেটের মধ্যে এটা পূর্ব সত্য, যদি একটা শূন্য হয়ে যায় তাহলে সেটা আলটিমেট কি হয়ে যায় 0 হয়ে যায়। এই কারণে আমরা যদি উভয় ইনপুট যদি 1 পেতে চাই তাহলে অবশ্যই আমার কি করতে হবে, উভয় ইনপুটের লাইনে 1 দিতে হবে। ওকে, এবার দেখুন আমার বলেছে কম্পিউটারের শিক্ষক জনাব শফিক স্যার বোর্ডে একটি এই যে একটা নাম্বার লিখলো, ঠিক আছে, এটা একটা অক্টাল নাম্বার, আগে আপনার এই নাম্বারটা বুঝতে হবে, এটা একটা কি নাম্বার, অক্টাল নাম্বার, রাইট। এবার দেখুন আপনাকে যদি এই অক্টাল নাম্বারটা বলে এবার বলো উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটি দশমিক সংখ্যা কত, আমি বলবো এখানে আপনি ক্যালকুলেটর ইউজ করবেন, অক্টাল নাম্বারটা লিখি দশমিক নাম্বারটা বের করে ফেলবেন। এখন দেখুন আমি যদি একটু হাতে করে দেখাই, তাই এখানে দেখুন অক্টাল থেকে দশমিকে যেতে গেলে আপনারা নিয়ম জানেন, এটা আমার ফর্মুলা ছিল যে যে কোনো নাম্বার থেকে যদি ডেসিমেলে যেতে চাই আমরা গুণ করব, কি করব, গুণ করব কি দিয়ে, এই যে 7 ইন্টু আমাদের এখানে কত আছে 8 টু দি পাওয়ার কত বলেন তো, 7 ইন্টু 8 টু দি পাওয়ার প্রথমে কি হবে 0 হবে, রাইট। তো 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0-তে এটার মান আলটিমেট কত হয় বলুন তো 7ই হয়, কারণ কোনো কিছুর পাওয়ার উপর যদি 0 হয়ে যায় সেটা আলটিমেট 1 হয়, তার মানে এখানে হচ্ছে আমার মান 7। পরেরটার ভিতরে দেখেন আবার 7 ইন্টু এখানে কত আছে 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0-র পরে কত হওয়া উচিত 1 হওয়া উচিত, রাইট, আমাদের সূত্র তাই বলে। তাহলে 8 একে 8, 7 8 কত 56, এবার বলেন তো 56 আর 7 কত হয়, 56 সাথে কত হবে বলেন তো 63 কি কোথাও আছে, রাইট, তাহলে আমাদের অ্যান্সার কি খ। ওকে, এবার বলছে উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কত, দেখুন উদ্দীপকের তার মানে এই সংখ্যাটার পরবর্তী সংখ্যাটা আপনার কাছে জানতে চাইছে, তো এই সংখ্যাটার পরবর্তী সংখ্যাটা জানতে চাইলে আপনার কি করতে হবে, অক্টালের যোগ জানতে হবে। তো অক্টালের যোগের জন্য আপনার জানেন যে অক্টালের যোগের জন্য অক্টালের সর্বোচ্চ নাম্বার হচ্ছে 7, আমি এখানে তারপরে যোগটা করে দেখাই। তো দেখুন এই 7-এর সাথে 1 যদি আমি যোগ করি দেখুন কি হয়, 7-এর সাথে 1 যোগ করলে কি হয় বলুন তো 8, তাই না। তো 7-এর সাথে 1 যোগ করলে যদি 8 হয় তো অক্টাল নাম্বারে কি 8 আছে, নাই, তার মানে অক্টাল নাম্বারের বেস কত 8 থাকে, 8 থেকে 8 বিয়োগ দিলে কত হয় 0, তো আপনার হাতে রিমাইন্ডার কত থাকে 1, আবার 7 একে 8, 8-এর 0 হাতে থাকে কত 1, এই 1-এর 1, তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে 100, এটাকে অক্টালের যোগ বলে। হ্যাঁ, তো এখানে এই 1টা হবে না, এটা একটু ভুল আসছে, এটা হবে না, এটার অ্যান্সারটা হবে খ নাম্বারই। ওকে, এবার দেখুন পরের প্রশ্নটা বলেছে এটা খুব ইন্টারেস্টিং এবং চমৎকার প্রশ্ন, দেখুন এটার ভিতরে বলেছে যে পি অ্যালাইন মানে এখানে আপনার সব কিছু চিনতে হবে। দেখুন পি হচ্ছে একটা ট্যাগ আর অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট, আর এই ইকুয়াল দিয়ে যখন আপনি এরকম কোটেশনে কোনো মান দিবেন মনে রাখবেন ওই অ্যাট্রিবিউটের এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখুন ক্লোজিং ট্যাগ, মনে রাখবেন ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাকে HTML এর এলিমেন্ট বলে। ওকে, এই কথাটা আর দরকার হলে 2-3 বার রিপিট করে শুনুন। ওকে, এবার বলেছে উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটি, এলিমেন্ট কন্টেন্ট কোনটি বলুন তো, এলিমেন্ট মানে উপাদান, এই যে বাংলাদেশ, কোথাও বাংলাদেশ আছে, রাইট, এই যে বাংলাদেশ, এটাই অ্যান্সার, ফাইন। এবার দেখুন তারপরে বলেছে উদ্দীপকের অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি, আমি একটু আগে বলেছি অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট আর সেন্টার হচ্ছে কি তার ভ্যালু, তার মানে সেন্টারটা হচ্ছে অ্যান্সার।